একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে, তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে, উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না, তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে? আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে, যেমন উনি আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান, আদিলুর রহমান খান, ইনাদের কথা বলেছেন, যাদের সঙ্গে আসিফ মোহাম্মদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন। জনাব ফাউজুল করিম খানের কথাও এরকম বলা যায় হচ্ছে, আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলেন, তাদের কথাও। আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো, বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি? পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন, যেমন রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন, আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন, কখনো ডানে, কখনো বামে, কখনো মাঝখানে। আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন। এরকম যারা অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন, ফলে তার ছাত্রছাত্রীরা আছেন, ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে, সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি আছেন আরেকজন ফাজল করিম খান, হ্যাঁ, বা ফাজুল কবির, তাদের হবে না। কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয়। তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু, আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু, কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু, আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনূস বন্ধু। তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। এবং যে কথা ডক্টর ইউনূসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন, এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল। আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন, নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন? এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায়? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিটিউড বা অভিব্যক্তি, সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি, কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসান নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন। যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে, তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে। এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট, আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই, যেমন নাহিদ নিজে উপদেষ্টা ছিলেন, আসিফ আছেন, মাহফুজ আছেন, এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন। ফলে উপদেষ্টা মণ্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে। আর আরেক দল আছেন যাদেরকে তারা আগেও স্যার বলতেন, এখনো হয়তো স্যারই বলেন। তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয়ে দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন। এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট, সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি, ওরকম তারাও জব করছেন, শাপলা। এখন এই শাপলা করবেন যে শাপলা ছাড়া ভোটে জিতার কি আর কোনো মার্কা নাই? শাপলা না পেলে তারা জিতবেন না, শাপলাই তাদের পরিচয়। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন। এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান, তখন কিন্তু আপনি এক ধরনের ট্যান্ট্রাম করতে শুরু করেন, মানে আপনি এক ধরনের আবদার, হইচই। এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে শাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি, নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত? এবং শাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। ওরা, আমি আপনার বক্তব্যের সাথে একমত, ওনারা কেন এত শাপলা চাইতেছেন সেটাও বুঝতেছি না, দিতেওছে না কেন এটাও বুঝতেছি না। একটা অসুবিধা আছে, শাপলার মার্কাটা এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সার উল্টা দিকে আছে। আপনি যদি পুলিশের মার্কা দেখেন না, অবশ্যই আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি।
কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস, নায়ক আর কি, দা ভিঞ্চি কোড, যেটা ডা ভিঞ্চি কোডের লেখক, হ্যাঁ দা ভিঞ্চি কোড যে সিকুয়েলি আর কি, সেখানে রবার্ট ল্যাংডন হচ্ছেন নায়ক। সেই নায়ক হচ্ছেন কি করেন, সিম্বলিজম বিবেচনা করেন। শাপলা একটা সিম্বল, যেমন ধানের শীষ একটা সিম্বল। এখন যে ধানের শীষ নির্বাচন কমিশনের প্রতীক, সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই, এইভাবে এক ছড়া ধানের শীষ। কিংবা ধরেন যে নৌকার প্রতীক, সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই, পয়সার মধ্যে নাই। কিন্তু শাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে। অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন, ইট ইজ এ বায়াস, এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না। তাহলে যেটা তুষার ভাই, আপনার কথা একটু 24 ঘন্টা চোখের সামনে দেখতে, আপনার সামনে টুথপেস্ট ফর্সা হইবেন, এগুলো ধরে রাখে, পকেট থেকে বের করলে বের হয়। জি, মানে 24 ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো যে প্রতীকে দাঁড়িয়ে আছে, যে প্রতীক সারাদিন শাপলা শাপলা বলা যাচ্ছে করা, অর্থাৎ আমি কিন্তু মনে করি যে তুষার ভাই, যদি সিম্বলে ওরা সুবিধা পায়, এনসিপির ওরা, তো ওটুকু সুবিধা উনাদেরকে দিলেও দেয়া যেতে পারে। মানে আমি মনে করি যে ঠিক আছে, ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো দেন। মানে আমার কাছে মনে হয় যে জীবন বাজি করে ওনারা যুদ্ধ করেছেন। জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ জাতীয় ফল কাঁঠাল কেউ চাইলে নিশ্চয়ই পাইতেও পারে। আপনি যেসব যুক্ত, না আপনি এখন কাঁঠাল কিন্তু আছে, কাঁঠাল আছে, হ্যাঁ আছে তো, কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই। সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানিয়ে আমরা রাখি নাই। বাংলাদেশে কোনো কাঁঠালের ভাস্কর্য নাই, কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে। হ্যাঁ, তো এবং দোয়েল 2 টাকার নোটের মধ্যে ছিল। তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে, যেই প্রতীকের সুবিধা কেউ পেতে পারে, তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না। এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয়। ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন না, এটা তার ব্যাপার। আর খালেদ, আপনি যেসব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি। যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান, তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, কোটা পাবে না কেন? আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে। তো মানে এই যুক্তিটা সঠিক যুক্তি না। কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না, কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য। তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য, সুবিধা তারা চান কেন? এইটা তো বিবেচনায় নিতে হবে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন, সেখানে আরো কিছু সমস্যা আছে। যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট হবে, অনারেবল এক্সিট। সেফ এক্সিট মানে কি? মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায়? পদে কি আপনার জীবনের নিরাপত্তা? আপনি পদে থাকলে নিরাপদ, আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি পদ থেকে চলে গেলেন, আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন, আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন? আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি প্রস্থান করবেন? বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন। এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য, যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন। এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন, বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে। বিশেষভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস, সামনে মৃত্যু, সামনে নিরাপদ নাই, এগুলো তো এক ধরনের আমার কাছে মনে হয় ভয় দেখানো, হুমকি প্রদান। এই ভয় থেকে কি কেউ মুক্ত? উপদেষ্টা যারা নন, ধরেন আমার আপনার মতো লোকেরা, তারাও কি এই ভয় থেকে মুক্ত? আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি? এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে? এই সরকার নিরাপদ পরিবেশ যে দিতে পারছে না, এইটা এই সরকারি বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন। এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, রাতের 3টায় সংবাদ সম্মেলন করেছেন। একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে, সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে।
তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে, উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না, তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু রাস্তায় ছাগলের নিরাপত্তা আছে? খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে। আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এইটা আসলে উপদেষ্টা আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করেই এটা আসলে করা হয়েছে। আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন, তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না, খুব রাগটাগ হয়ে গেলেন। আমি বুঝলাম না জিনিসটা কিরকম। কিন্তু দর্শকদের মধ্যে অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই, আপনি যে পয়সার মধ্যে প্রতীক যে ধানের শীষটা সেটা আছে না, কিন্তু নামও তো একটা পুরা ব্যাপার, তাই না? ভাবকে লিপ্ত হতে চাই না, সত্যি কথা। শোনেন খালেদ, আর আরেকজন দর্শক বলেছেন, যারা আমি শুধু মন্তব্য করলে, আরেকজন দর্শক বলেছেন যে ডক্টর শাহদিন মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলাটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীক হিসেবে আছে সেটি সেজন্য এটি প্রতীক হতে পারে না, এটি একজন বলেছেন আর কি। এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে শাহদিন মালিক। হ্যাঁ, আমি আসলে কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলি যদি আপনি ইন্টারাপ্ট করেন। শাহদিন মালিকের প্রসঙ্গে আসার আগে আমি ছাগল প্রসঙ্গে থাকি। ছাগল যিনি চুরি করেছেন তিনি শিক্ষা দেওয়ার জন্য ছাগল মারেন। তো যারা ছাগল মেরে উপদেষ্টাকে শিক্ষা দেন তারাই আবার উপদেষ্টাদেরকে ভয় দেখান যে ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু সেফ এক্সিট কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। তো ছাগল মারা লোকজনই এরকম চিন্তা করতে পারে, ছাগল চুরি করা লোকজনই এরকম চিন্তা করতে পারে। অতএব এই নিয়ে আমি আর পরবর্তী কথায় যেতে চাই না। কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে, এইটা আদর্শ লিপিতে যেরকম আছে বিদ্যাসাগরের, এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআনেও আছে। আর এক ছাগল নিলাম, কালো ছাগল নিয়ে লাল ছাগল দিলাম, লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম, এইটা কিন্তু কোনো সমাধান না। অতএব ছাগল থেকে আমরা সরে যাই। এইবার আসি, আপনি যে প্রতীকের কথা বললেন, এই তর্কটা আসলে ঘেনা পেঁচাল। এটাকে ঘেনা পেঁচাল বলে। কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনা পেঁচাল পারেন। এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না। শাহদিন মালিক সাহেব কতখানি আইন বোঝেন, কতখানি শিক্ষিত, কতখানি সংবিধান বোঝেন, এটা বাংলাদেশের মানুষ জানে। অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন যে উনি কেন বললেন যে শাপলা দেওয়াটা ঠিক হবে না। আর যে ধানের শীষ, যে ধরনের ছবি, সেই ধানের শীষ টাকাতে নাই। যে প্রতীক হিসেবে যে চেহারা, সেটা টাকাতেও নাই, সেটা পয়সাতেও নাই। অতএব এইগুলা এই ঘেনা পেঁচাল পাকতে হইলে আপনারা শাহদিন মালিকের সঙ্গে গিয়ে তর্ক করেন। আমারটা আমি বলেছি না। ডক্টর আব্দুল তুষার, আমি আমার জায়গা থেকে আসলে মানে শাপলা এনসিপি কে দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবটা এমন ছিল যে শাপলাও দিয়ে দেওয়া হোক, দেখা যাক শাপলা, তারপর হচ্ছে যে আর যা 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 কিছু পায় তারপরে তা নিয়েও হয়তো তারা নির্বাচনে আসলে আসুক তারা নির্বাচন। খালেদ জি যদি এটা দিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে, নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা পাবে কি পাবে না, যে প্রতীকটা সে পাবে কি পাবে না, এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার? নির্বাচন কমিশনের। ওনারা আবেদন করেছেন, নির্বাচন কমিশন দেন নাই। এই জন্য কি আপনি নির্বাচন কমিশনকে হুমকি ধামকি দিতে পারেন? আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে, তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান, নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন। নীলক্ষেতে ব্যালট ছাপিয়েছে না। আর তুষার ভাই আসছি আবার আপনার